দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। বিপ্লবের মূল কথাই সংস্কার, সেই সংস্কার করেই নির্বাচন জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় মিডিয়ার অপপ্রচার, বাংলাদেশের করণীয়, এই শিরোনাম আজ আমরা কথা বলবো। কথা বলার জন্য স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন, আমরা সরাসরি পরিচয় করিয়ে দিতে চাই। প্রথমে আছেন জনাব মুস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা ভিশন, এবং আছেন কর্নেল শরীফ, অবসরপ্রাপ্ত নিরাপত্তা ও রাজনীতি বিশ্লেষক, লেখক এবং কলামিস্ট। স্বাগত জানাচ্ছি আপনাকেও। আমরা সরাসরি একটু আলোচনায় যেতে চাই। জনাব মুস্তফা কামাল, আপনার কাছে আসি। প্রথমে বিগত স্বৈরাচার সরকারের সময় ভারতের সঙ্গে যে সম্পর্কটা আমরা লক্ষ্য করেছি, এখন হঠাৎ আসলে এই 3 মাস 4 মাসে কি হয়ে গেল, বা আমাদের দেশে কি হয়ে গেল যে ভারতের মিডিয়া আদা জল খেয়ে নেমেছে? আসলে আমরা যেটাকে বলতে পারি যে একদম অপপ্রচারী যা তারা প্রচার করছে, আপনার কাছে কি মনে হয় যে ভারতের ধন্যবাদ আপনাকে। কারণ কি, কূটনৈতিক সম্পর্কে কি ধরনের প্রভাব পড়তে পারে? জি, ভারত বাংলাদেশ প্রতিবেশী দুই দেশ, বা ঢাকা দিল্লি আমরা যেভাবে কূটনৈতিক ভাষায় বিশ্লেষণ করি, এখানে মোটা দাগে তো একটা ব্যবধান হয়ে গেছে। একটা হচ্ছে শেখ হাসিনা যুক্ত বাংলাদেশ, আর একটা শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ। মোটা দাগে এটা স্পষ্ট। আবার ভারতের সাথে আমাদের যে বন্ধুত্ব আমরা বলি, সেটা আসলে যত না ভারত বাংলাদেশ বন্ধুত্ব ছিল, তার চেয়ে বেশি ছিল ভারত আওয়ামী লীগ বন্ধুত্ব, অথবা ভারত শেখ হাসিনা বন্ধুত্ব। যে কারণে তাদের একজন মন্ত্রী প্রশংসা করতে গিয়ে বা উপমা করতে গিয়ে হয়তো বা অনেকটা খেই হারিয়ে ফেলেছিলেন, বলে ফেলেছিলেন স্বামী স্ত্রীর সম্পর্ক। আসলে ঠিক স্বামী স্ত্রীর সম্পর্ক নয়, সম্পর্কটা অনেকটা মা বাবার সম্পর্কের চেয়েও বেশি, বিশেষ করে আওয়ামী লীগের সাথে। কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক কখনো না কখনো বিচ্ছেদ হয়, বদলও হয়ে যায়, কিন্তু বাংলাদেশের সাথে ভারতের বিচ্ছেদ হওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু প্রতিবেশী। প্রতিবেশী কখনো বদলানো যায় না, এখনো প্রতিবেশী, কখনোই এই প্রতিবেশী বদলানো যাবে না। যে ভারত বাদ দিয়ে আমরা আরেকটা প্রতিবেশী নিয়ে আসবো, ওটা হবে না। এটা ভৌগোলিক বাস্তবতা, আবার ঐতিহাসিক কিছু বাস্তবতাও আছে, কিন্তু কূটনৈতিক বাস্তবতাটা হচ্ছে নিষ্ঠুর। যে শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায় ভারত, স্পষ্ট, গোপন কিছু নয়। 81-তে ভারত থেকে শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন। আবার 2024-এ বাংলাদেশ থেকে ভারতে চলে গেছেন শেখ হাসিনা, অর্থাৎ তার উদয় আর অস্ত একই জায়গা থেকে, আগমন আর নির্গমন একই জায়গা থেকে। তো ওই রকম অবস্থায় ভারত যে কষ্টে আছে আমাদের 5 আগস্টের বিপ্লবের কারণে, সেটা শুধু ভারতই বোঝে। যাদের একচেটিয়া মনোপলি এখানে, খবরদারি এখানে, নেতৃত্ব, কর্তৃত্ব, তারা আমাদের সরকার গঠন করে দেয়। শুধু ভারতে বসিয়ে দেয় না, প্রয়োজনে বাংলাদেশেও চলে আসে। আপনার নিশ্চয় মনে থাকার কথা সুজাতা সিংয়ের কথা। অর্থাৎ আমাদেরকে নিয়ে তারা ব্যাপক পরিশ্রম করে, অর্থাৎ আমাদেরকে বলতে আওয়ামী লীগকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে নয়। তো ওই রকম অবস্থায় 5 আগস্ট ঘটবে, এটা যেমন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ বুঝতে পারেনি, ভারতও বুঝতে না পারা, এটা কিন্তু কূটনৈতিক অঙ্গনে ভারতের জন্য একটা অত্যন্ত কষ্টের। আবার শুধু বাংলাদেশ নিয়েই কষ্টে নাই, ভারত কিন্তু আরও 3 দিকেও কষ্টে আছে। আমরা বলি আমাদের 3 দিকে ভারত, আর ভারতের এখন 4 দিকেই তাদের প্রতিপক্ষ, বাংলাদেশ সহ। না, বাংলাদেশ কি আপনি প্রতিপক্ষ বলছেন? অবশ্যই ভারতের প্রতিপক্ষ এখন এখানে। আমরা মনে করি না, ভারত মনে করে। ভারত অবশ্যই মনে করে দেখেই তো অপপ্রচার চালাচ্ছে। যদি বন্ধুই ভাবতো তাহলে এইভাবে অপপ্রচার চালায় না। তো শুধু অপপ্রচার না, আরও দুষ্টামি করার যত আয়োজন আছে সবই কিন্তু ভারত করছে এবং করবেই, এটা তাদের কূটনীতি। আর দেশীয়ভাবে আওয়ামী লীগ যেটা করছে, এটা তাদের প্রতিপক্ষরা বলে ষড়যন্ত্র। আমি গণমাধ্যমের জায়গা থেকে ষড়যন্ত্র মনে করি না, এটা তাদের রাজনীতি, তাদের কৌশল। তো আর ভারত যেটা করছে, আমাদের কোনো অংশ বাদ দিচ্ছে না, সমতল বাদ দিচ্ছে না, পাহাড় বাদ দিচ্ছে না। পার্বত্য চট্টগ্রামে আপনি দেখেন গত 3 মাসে একটার পর একটা গোলমাল তারা বাঁধাচ্ছে। এই সাইকেল চুরি নিয়ে, এই নাট বল্টু সরে যাওয়া নিয়ে, তারা যা ইচ্ছা তা কিন্তু ওখানে করছে। তো সেটা বাংলাদেশে বাস্তব কারণে এবং কার্যকর কারণে সেনাবাহিনী প্রতিহত করছে। রাজনৈতিক শক্তি এখনও সেটা প্রতিহত করতে আগেও পারেনি, এখনও পারছে না। সেনাবাহিনীর সেখানে যে একটা ভৌগোলিক ভূমিকা, ঐতিহাসিক ভূমিকা, সেটাকে নিয়ে মাঝে মধ্যে কিছু কথাও হয়। গতকালও ছিল, আজও আপনি খেয়াল করেছেন কোথাও কোথাও, যে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা প্রত্যাহার। মানে এমনভাবে বলতে চায় যে সেনা প্রত্যাহার হলে কার সুবিধা হয় ওখানে, সেটা কিন্তু আমার আরেকজন বলে দিতে হয় না, সেটা আমরা নিজেরাই বুঝি। কারণ এই পর্যন্ত গত 5 আগস্টের পর থেকে বড় দাগের 2টা ঘটনা কিন্তু সেনাবাহিনী ফেস করেছে। সেই গহীন জঙ্গলে গিয়ে অভিযান চালিয়েছে, অভিযানের পর সেখানে কুকিচিন অথবা যেটাকে আমরা বলি শান্তি বাহিনীর থেকেই পয়দা হওয়ার একটা অংশ, তো KNF, তাদেরকে দমন করতে হয়েছে, কয়েকজন নিহত হয়েছে এই অভিযানে।
তো সেটা ছাড়া উপায়ও নাই সেখানে। আমাদের রাজনৈতিক পক্ষগুলো কখনোই সেটা পরিষ্কার করেনি। এই যে অপপ্রচার আপনি বলছেন যে মানে এইটিকে অহেতুক অপপ্রচার মনে হচ্ছে? না, অহেতুক নয়, এটা তাদের একটা অস্ত্র, তারা হেন অস্ত্র নাই যেটা ব্যবহার না করছে। আপনার কাছে কি মিথ্যা মানে অপপ্রচার? অপপ্রচার মানেই তো মিথ্যা, প্রচার হইলে সত্য হতো, অপপ্রচার প্রত্যেকটা মিথ্যা। আমাদের এখানে কি প্রভাব পড়তে পারে? প্রভাব তো একটু একটু পড়ছে, আমরা যন্ত্রণা ভোগ করছি, অপবাদ দিচ্ছে, যন্ত্রণা ভোগ করছি, হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, খুব সুন্দর করে ডকুমেন্ট তৈরি করছে, আসলে একটা নাটক। পার্বত্য অঞ্চলে দেখেছেন, সর্বশেষ চিন্ময় ব্রহ্মচারীর নিয়ে করেছেন, একটার পর একটা গুলি ছোড়ার মতো তারা দুষ্টামি করছে। এবং এগুলো যতই আমরা বলি যে অপপ্রচার, অপপ্রচারের কাজ হচ্ছে, তো তাদের তো উদ্দেশ্য হচ্ছে ডিস্টার্ব করা, ওই ডিস্টার্ব করা কিন্তু তারা নিশ্চিত হচ্ছে। আমরা ওই ডিস্টার্বের শিকার হচ্ছে, আমাদের এই যে কথা বলতে হয় এখন এ নিয়ে, জবাব দিতে হয়। আসবো আপনার কাছে, আমি আরো বিস্তারিত আমরা আলোচনা শুনবো। আপনার কর্নেল শরীফ অবসরপ্রাপ্ত, আপনার কাছে একটু আসতে চাই যে আসলে এই অপপ্রচারে ভারতীয় মিডিয়ার এমন অপপ্রচারকে কি ষড়যন্ত্র হিসেবে দেখেন কিনা বা ষড়যন্ত্র অংশ কিনা? কূটনীতিতে আপনার কাছে কি মনে হয় প্রভাব কেমন পড়বে বা পড়ছে? ধন্যবাদ কর্তৃপক্ষকে। আজকে এমন এক সিচুয়েশনে আমরা যে কথা বলছি, যখন আমার দেশপ্রেমিক বাংলাদেশের জাতীয় পতাকাকে নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে। এটা সত্যি একজন দেশপ্রেমিক প্রাক্তন সেনা কর্মকর্তা হিসেবে আমি অত্যন্ত লজ্জিত। ভারতের এই আচরণ আস্তে আস্তে বিভক্তি বাড়বে, এটাতে সমস্যার সমাধানের পথ উন্মুক্ত করবে না। প্রথমত কিছু তরিকার মাধ্যমে আসি। তরিকাটা হচ্ছে প্রতিবেশী দেশ। প্রতিবেশী দেশ, বিশ্বের প্রতিবেশী দেশগুলোর মাঝখানে একটু নিবিড় সম্পর্ক থাকে। এই নিবিড় সম্পর্ক বলতে রাজনৈতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, এবং আমাদের এবং ভারতের মাঝখানে একটু সাংস্কৃতিক সম্পর্ক আছে, কারণ আমরা বাঙালি এবং তাদের কলকাতা এবং এইটা পুরো বাংলাদেশ। তা আমার বন্ধু সাংবাদিক যে কথাটা বললেন যে প্রথমটা হচ্ছে রাজনৈতিক সম্পর্ক, তো রাজনৈতিক সম্পর্কটা দেশের সঙ্গে দেশের হওয়া উচিত, কিন্তু দেশের সাথে একটা নির্দিষ্ট দলের হওয়া এটা কখনো কাম্য নয়। তা রিসেন্টলি পট পরিবর্তনের পরে, 5ই আগস্ট পট পরিবর্তনের পরে যে সিচুয়েশন হয়েছে, এটা প্রতিবেশী দেশ হিসাবে বা পার্শ্ববর্তী দেশ হিসাবে যেখানে গিয়ে শেখ হাসিনা নিজেকে গোপন করে রেখেছেন বা নিজেকে আশ্রয় চেয়ে ওখানে আছেন, তাদের ভাবা উচিত পরিস্থিতি স্থান কাল পাত্র হিসাবে কখনো সেম হয় না। আবার ছোট দেশ বড় দেশ বলে কোনো কিছু নাই, স্বাধীন দেশ। একটা স্বাধীন দেশের জন্য আজকে আমরা স্বাধীন সার্বভৌমত্ব দেশের অধিকারী। সেই স্বাধীন সার্বভৌমত্ব দেশের জন্য যে সুন্দর কিছু পলিসি, কিছু দিক নির্দেশনা, কিছু ভূ রাজনৈতিক প্ল্যান, সিকিউরিটি অ্যানালাইসিস সবগুলো রয়েছে। এখানে আমাদের ডিপলি কনসার্ন হতে হবে যে 1961 সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে টোটাল একটা ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন একটা পলিসি হয়েছিল। এখানের আর্টিকেল 41 অনুযায়ী কোনো দেশের রাজনীতিক বা কূটনীতিবিদ বা সেই দেশের রাষ্ট্রীয় কোনো ভবনের সামনে ওই দেশকে কখনো হেয় প্রতিপন্নত করার কোনো বিধান নাই। রিসেন্ট পাস্ট, ডে বিফোর ইয়েস্টারডে, the thing happened. It is really alarming for Bangalis and Bangladeshis. আমার বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জন্য এটা স্পর্শকাতর এবং ঘৃণিত যে আমার দেশের পতাকা ভারতের একটা তাদের যে আমাদের যে অফিসটা আছে কলকাতা অফিসের সামনে, উপ হাই কমিশনের সামনে তারা পুড়িয়েছে। এটা কখনো অ্যাকসেপ্টেড না। কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ কখনোই গ্রহণযোগ্য নয়। সম্প্রতি বাংলাদেশের এই পতাকা পোড়ানো, যেটা আমি প্রথমেই শুরু করেছি, ভারতের এই আচরণ বিভক্তি বাড়বে। এই প্রবলেম যদি সলভ করতে হয়, সলভ করার জন্য বসতে হবে কূটনৈতিক টেবিলে। আমার বন্ধু যেটা বললেন কূটনীতি বিষয়ে যারা বিজ্ঞ, তাদেরকে নিয়ে যে
পরিচালনা করা হয় তারা হচ্ছে কূটনৈতিক। কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কোনো আচরণের স্কোপ নাই, এখানে ইমোশনের কোনো কথা বলার স্কোপ নাই, বাস্তবতার প্রেক্ষাপটে মেনে নিয়ে চলতে হবে। যেমন রাজনীতি, অর্থনীতি, সামরিক নীতি, সামাজিক নীতি প্রত্যেকটা জিনিসকে ইম্পর্টেন্ট দিয়ে সামনে দিয়ে এগোতে হবে। বাট ভারতের বিভিন্ন মিডিয়া বা মাধ্যম যেটা কাজগুলো করছে, এই যে যেটা চিন্ময় ব্রহ্মচারীকে নিয়ে যে তারা তথ্য উপত্য করতে যাচ্ছে, এটা বড় অ্যালার্মিং। একটু আমরা রিসেন্ট পাস্টের দিক বা বর্তমান পিছিয়ে যাই, প্রত্যেকটা জায়গায় মাইনরিটি মানে যারা আধিপত্যর দিক দিয়ে জনসংখ্যার দিক দিয়ে কম তাদেরকে বলা হয় মাইনরিটি। শ্রীলঙ্কাতে যায় তামিলদের বলা হয় মাইনরিটি, ভারতে যায় খ্রিস্টান বা মুসলমানদের বলা হয় মাইনরিটি, বা বাংলাদেশ বা পাকিস্তানে যদি যায় এখানে হিন্দু বা খ্রিস্টান তারা হচ্ছে মাইনরিটি, মানে অল্প সংখ্যক বসবাস করে, কিন্তু তাদেরও পূর্ণ রাজনৈতিক অধিকার আছে, সামাজিক অধিকার আছে, রাষ্ট্রীয়গত অধিকার আছে। তো এইটাকে ওই যেটা বলা হয় যে এই ইস্যু নিয়ে ঘোলাচলে মাছ শিকার করার কোনো স্কোপ নাই। এখন আমাদের এই প্রতিবেশী রাষ্ট্র তাদের সঙ্গে তীব্র প্রতিবাদ জানায় যে এম্বাসির সামনে, আমাদের যে ডেপুটি এম্বাসির সামনে, অ্যাম্বাসেডারের সামনে যে আমাদের পতাকাগুলো ছেঁড়া হয়েছে, এটা অত্যন্ত ঘৃণিত, এর জন্য ধিক্কার জানায়, এর জন্য প্রতিবাদ জানায়। জি, আমরা আবারও আলোচনায় ফিরতে চাই এবং আরও একটি বিষয় নিশ্চয়ই জানেন যে কলকাতার যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর কথা বলেছেন এবং আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা তিনি তার প্রতিবাদও করেছেন এবং রাজনৈতিকভাবে যে এই মন্তব্যটি ঠিক হয়নি এমনও বলেছেন। আমরা এই বিষয় নিয়ে আলোচনায় ফিরবো একটু বিরতি থেকে এসে। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। জনাব মোস্তফা কামাল আপনার কাছে আসি। আসলে শুধু খালি অপপ্রচারে কিন্তু সীমাবদ্ধ নয়, আমরা লক্ষ্য করছি যে কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শান্তিরক্ষী পাঠানোর আহ্বান জানানো, পররাষ্ট্র উপদেষ্টা প্রতিবাদও করেছেন। মানে এই যে ষড়যন্ত্র, আসলে এর পেছনে ষড়যন্ত্রটা কি? আপনার উদ্দেশ্যটা পরিষ্কারের পেছনে যে এখানে একটা অস্থির রাখা, আমাদেরকে আতঙ্কের মধ্যে রাখা, বিভ্রান্তির মধ্যে রাখা। আবার সুবিধা আছে বাংলাদেশে, এখানে বিভ্রান্তি তৈরি করার কিছু আইটেম সবসময় থাকে। আমরা নামাজ নিয়েও কিন্তু গোলমাল বাঁধি, টুপি নিয়েও গোলমাল হয়, লম্বা না গোল। তাবলিগ এবাদতের কাজ, ওখানেও গোলমাল আছে, আপনি সাদপন্থী না জুবায়ের পন্থী, অর্থাৎ টোক্কা দিলে এখানে কিন্তু গোলমাল বাঁধার ব্যাপক আইটেম আছে, উপাদান আছে। এই সুযোগটা ভারত নিতে চায়, আর নিতে চায় একটা সস্তা মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া বা ফেসবুক। ওগুলো তো খুব একটা ইনভেস্ট লাগে না কোনো একটা অপপ্রচার ছড়াতে, বিভ্রান্তি তৈরি করতে। এমনিতে নামের মধ্যেই কিন্তু কিছুটা অর্থ আপনি পাবেন। বলা হচ্ছে ফেসবুক, আসলে বাস্তবে ওখানে কোনো ফেস নাই, কোনো বুক মানে বই নাই, অথবা বুক মানে বুকও নাই, কিন্তু এটা গণমাধ্যম। আমরা বলি সোশ্যাল মাধ্যম নামে আমরা ওটাকে আলাদা করি, সোশ্যাল মিডিয়া। এটাকে অস্বীকার করারও জো নাই। এটার মধ্যে যখন একটা আইটেম আসে বা কন্টেন্ট আসে, এটা যদি আপনার পক্ষে যায় আপনার কাছে কিন্তু ভালো লাগে। দেখবেন তাদের মূলধারার গণমাধ্যমও কিন্তু এই মিথ্যা প্রচারণা চালাচ্ছে। একদিকে আমাদের এখানে এটা করছে, আর তাদের যে মূলধারার কয়েকটি গণমাধ্যম প্রত্যেকটা দিন বাংলাদেশ সম্পর্কে তাদের একটা কিছু এক্সক্লুসিভ নামে থাকছে, যেটার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে একটা বিভ্রান্তি তৈরি করা। একদম আজগবি জিনিস। কয়েকটা তো আমি বললাম, সংখ্যাগুরু নিয়ে বাঁধাচ্ছে, চিন্ময়কে নিয়ে বাঁধাচ্ছে, তাবলিগ নিয়ে চেষ্টা করেছে, ওখান থেকে কিন্তু গুটি চালানো হয়েছে, অর্থাৎ তারা বাদ দিচ্ছে না কিচ্ছুই। তো এরকম অবস্থায় আবার আমাদের দিকের সরকার থেকে যেটা ব্যতিক্রম দিক, যেভাবে প্রতিবাদ করা হচ্ছে এবার, শুধু মৌখিক নয়, লিখিত। ভারত বোধহয় তার জন্মের পর থেকে বাংলাদেশের মতো দেশের কাছ থেকে এই ধরনের ট্রিটমেন্ট পায়নি। সেটাও তাদের জন্য একটা বেদনার, তাদের জন্য লজ্জারও, যে তারা এতই বড় ভাই এই অঞ্চলে, বাংলাদেশ তাদের কাছে কিছুই না, তারা এখানকার সব কিছু নির্ধারণ করে। ওখানে যে এবার একটা ছেদ ঘটলো, একটা ব্যত্যয় ঘটলো, এটা তাদের জন্য তো সহ্য করা আসলে কঠিন। তো এরকম অবস্থায় ভারত এগুলো করবে এটা ধরে নিয়েই কিন্তু আমাদের সামনে এগোনো লাগে। এটা আসলে বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়া, এটার জন্য কতটা হুমকি যে সামনের দিকে একটি গণতান্ত্রিক অবশ্যই বড় রকমের হুমকি চেষ্টা করছে সরকার, বড় রকমের হুমকি। সরকার একটার পর একটা সংস্কার কাজে হাত দিচ্ছে। তার চেয়ে বড় কথা, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে নির্বাচনের রোডম্যাপ না হোক, একটা ছক কিন্তু আমরা পেয়ে গেছি, তারা কাজ করছে। এরকম অবস্থায় ভারত আরও ডিস্টার্ব করবে
প্রতিনিয়ত করবে, ওইটা মাথায় রেখেই আমাদের বোধহয় পরবর্তী কর্মসূচিগুলো বা কাজগুলোর বা পদক্ষেপগুলো এগোনো উচিত। এবং সেই ক্ষেত্রে 5ই আগস্টে বা জুলাই আগস্ট বিপ্লবে যে একটা ইউনিটি তৈরি হয়েছে, ওই ইউনিটি যদি আমরা ধরে রাখতে পারি। ইউনিটি কি এখন আছে? কিছু গোলমাল বেঁধেছে, কিছু গোলমাল বা আরও পাকবে, ভারত ওই সুযোগটাও নেবে। এর মধ্যে নানান প্রশ্ন উঠেছে, কিন্তু এই প্রশ্নগুলো আমরা করি আর ভারত থেকে আসুক নানান পক্ষ থেকে টোকা দেওয়ার মতো হচ্ছে, যে এখানে কার শক্তি বেশি, জামাতের বেশি না বিএনপির বেশি, ছাত্রদের বেশি নাকি সরকারে কারা বেশি, প্রধান উপদেষ্টা কাকে বেশি কাছে টানেন, এই ধরনের কিন্তু একদম বাহুল্য জিনিস সামনে নিয়ে আসা হচ্ছে। এবং খেয়াল করবার মতো বিষয়, এগুলোতে কিন্তু সংঘর্ষ টুকটাক বাড়ছে। এবং রাজনৈতিক নেতারা কিন্তু বড় বড় দলগুলো বলছে ঐক্যের কথা, সেই ঐক্যের পথে কি আমরা দেখছি কিনা তাদেরকে? যে ঐক্যের একটা সম্ভাবনা আছে এবার, তারা যদি নিজেদের অতীত এবং জুলাই আগস্ট আর বিশেষ করে বর্তমান বিবেচনা করেন, ঐক্য তাদের স্বার্থেই ঐক্য প্রয়োজন। এবং এটা কথার ঐক্য নয়, কাজের ঐক্য। তো আর কাজের ঐক্যের ক্ষেত্রে তাদের মূল চেতনা কিন্তু আসলে 5ই আগস্ট। ওই চেতনা থেকে সরার কোনো উপায় নেই, তো এরপরও সরার আয়োজন কিন্তু করা। সাধারণ মানুষের আসলে এই ক্ষেত্রে সচেতনতা দরকার কিনা? এই যে অপপ্রচার মানুষ চলছে, যথেষ্ট ষড়যন্ত্রের বিষয়গুলো, মানুষ যথেষ্ট সতর্ক, যেটা আমাদের সাদা চোখে আমরা দেখছি। ভারতের ওই দিক থেকে যে হারে শুধু সোশ্যাল মিডিয়া নয়, তাদের মূলধারার মাধ্যমে উল্টাপাল্টা খবর আসছে, আমাদের জনগণ কিন্তু এগুলোতে খুব একটা আমল দিচ্ছে না। এটাও খেয়াল করবার মতো বিষয়। অন্য অন্য সময় ছোট্টখাট্ট তথ্যেও আমাদের মধ্যে বিভ্রান্তি আসতো, এবার যে ওইভাবে আসছে না। সবার মধ্যে একটা সচেতনতা আছে, ক্ষেত্র বিশেষে সাধারণ যাদেরকে আমরা বলি তাদের মধ্যে সচেতনতা আরও বেশি দেখছি। অবশ্যই এটা আমাদের জন্য ভালো লক্ষণ, রাজনীতির জন্য ভালো লক্ষণ। বাদ বাকিটা নির্ভর করবে আমাদের যে স্টেক হোল্ডাররা আছেন, বিশেষ করে বিএনপি, জামাত বা বৈষম্য বিরোধী ছাত্র, তারা যদি নিজেদের বিভেদটাকে আর বাড়তে না দেন, অথবা যতটুকুই হয়েছে, তাচ্ছিল্যমূলক কথাবার্তা হয়েছে, অশ্রদ্ধা হয়েছে, এগুলো যদি আস্তে আস্তে কমিয়ে আনেন, নিশ্চয়ই ওই আশঙ্কাটা আমাদের কমে যাবে। ধন্যবাদ। আমি কর্নেল শরীফ অবসরপ্রাপ্ত আপনার কাছে একটু যেতে চাই যে ভারতে কলকাতার যিনি মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু শান্তিরক্ষী পাঠানোর কথা বলেছেন। আপনিও একজন সাবেক সেনা কর্মকর্তা, একটি স্বাধীন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য এটি কতটা হুমকি? দেখুন, আমাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার বা বিষয় নিয়ে অন্য কোনো দেশের মন্তব্য করার কোনো ইখতিয়ার নাই। যেটা আমি আপনাকে একটু আগেই বললাম যে আর্টিকেল 41-এ স্পষ্ট আছে যে আমার দেশে কি করব না করব সেটা আমার ব্যাপার। আমি যদি পরাস্ত হয়ে জাতিসংঘের কাছে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেই, তখন রেজুলেশন মোতাবেক মেমোরেশন অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে জাতিসংঘ ডিসিশন নেবে। হু ইজ শি? কলকাতার মুখ্যমন্ত্রীর কোনো অধিকার নাই আমার দেশে সৈন্য পাঠানো। প্রতিবাদের মুখে প্রত্যেকটা জিনিস শক্ত হয়। তারা যে এহেন কর্মতৎপরতা বা কাজ করছে, এতে আমার বাংলাদেশের প্রত্যেকটা কিশোর, শিশু থেকে শুরু করে যারা প্রত্যেকটা নাগরিক এখন সৈনিকে রূপান্তরিত হচ্ছে দেশমাতৃকাকে রক্ষার জন্য। দেখুন, আমার বন্ধু মোস্তফা কামাল যেটা বললেন পার্বত্য চট্টগ্রামের ঘটনা, এটার সঙ্গেই অনেক কিছু রিলেটেড। এই ভারতের যে রাজস্থান, ওখানে আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি আউলিয়ার মাজার আছে, যিনি 52 বছর বয়সে সেই আপনার 1235 সালে ওখানে এসে 1235 সালে মারা গেছেন। আজ থেকে 800 বছর আগে। তা 800 বছর আগে যেটা একজন আউলিয়া মারা গিয়েছেন, মোগল সম্রাট আকবর ওইখানে একটা ডেকচি উপহার দিয়েছেন, যেটাতে 5000 কেজির জিনিসপত্র রান্না করা হয়। আনুমানিক 20 থেকে 30,000 লোকের খাবার একবারে রান্না করা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী যখন যেই থাকুন না কেন, প্রত্যেক বছর ওরস শরীফে তাদেরকে একটা চাদর উপহার দেওয়া হয়। রিসেন্টলি মোদির জন্মদিনে ওইখান থেকে বলা হয়েছিল আমার জন্য তোমরা আশীর্বাদ বা দোয়া করো। ওই দিন কিন্তু ওই আলোচিত ডেকচিতে রান্না করে খাওয়ানো হয়েছে। সো ধর্ম বর্ণর উপরে উঠে উঠে এইটা কিন্তু মেনটেন করা হচ্ছে, যেটা এই রাজস্থানের সংস্কৃতি, দিল্লির সংস্কৃতি এবং মুসলিম সংস্কৃতি একাকার হয়ে গেছে। রিসেন্টলি অন 27
মানে নভেম্বর গত মাসের 27 তারিখে আপনার হিন্দু সেনা নামে একটা সংগঠন সেটা তার নামে একটা কেস করছে। কেস করে কি বলছে যে ওখানে সংকট মোচন মহাদেবের অবস্থান ছিল, একটা মন্দির ছিল। তো সংকট মোচন মহাদেব মানে একজন দেবের কথা বলে যে মন্দির ছিল সেটা নিয়ে। আবার কোর্ট কিন্তু এটা কগনিজেন্সি নিয়ে গেছে, নিয়ে এটা আবার সমন জারি করছে কাকে কাকে কি দায়িত্ব দেওয়া হবে। পুরনো প্রত্নতাত্ত্বিক বিভাগকেও বলা হচ্ছে দায়িত্ব। তা এতদিনে কি এটা মনে পড়ে নাই? এতদিনে কি সিচুয়েশনটা আসে নাই? এইটা কি আবার আমাদের সেই বাবরি মসজিদের কথা স্মরণ করিয়ে দেয় না? বাংলাদেশে যে চিন্ময় ব্রহ্মচারীকে শুধু অ্যারেস্ট করা হয়েছে, তার জন্য এই চট্টগ্রাম কোর্টে সরকারি একজন আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এটার রিয়াক্ট যদি বাঙালি করত তাহলে পুরা চট্টগ্রাম তছনছ হতো। হিন্দু মুসলিমের যে দাঙ্গা হাঙ্গামা এটা বৃহৎ রূপ ধারণ করত। হয়তো এটাই তাদের প্ল্যান বা পরিকল্পনা ছিল। কিন্তু বর্তমান সরকার আইনের দিক দিয়ে কঠোরভাবে এবং জাতি হিসাবে আমরা বাঙালি ধৈর্যের পরিচয় দিয়ে এ ব্যাপারে কোনো রিয়াকশন করি নাই। কিন্তু আমাদের ব্যাপার নিয়ে ভারতের মন্ত্রীরা যে মন্তব্য করছে এটাতে বোঝা যায় যে ওনাদের দেউলিয়াত্বের প্রমাণ পায়। যে আমাদের মতো দেশকে নিয়ে তারা তাদের সংসদে বা তাদের পার্লামেন্ট বা তাদের হাউজে আলোচনা করে। অ্যাবসলিউটলি এটা আমাদের ব্যাপার। বাট বাংলাদেশ চৌকস সেনাবাহিনী, দেশমাতৃক সেনাবাহিনী আছে, বাংলাদেশ প্যারামিলিটারি ফোর্স আছে, বাংলাদেশ আর্মি নেভি এয়ারফোর্স আছে, বাংলাদেশ বিজিবি থেকে শুরু করে প্রত্যেকটা বাহিনী। আমি বললাম এই প্রতিবাদের কারণে এখন দেশের প্রত্যেকটা সন্তান আদর্শ সৈনিকে রূপান্তরিত হচ্ছে দেশকে রক্ষা করার জন্য। কারণ যেখানে তারা আমাদের স্বাধীন পতাকাকে পোড়াতে পারে সে তো আমাদের অস্তিত্ব যে কোনো মুহূর্তে তারা হুমকি স্বরূপ। এর জন্য বাংলাদেশ ইজ ডিপলি কনসার্ন। আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ আছেন, যারা ডিফেন্সের দায়িত্ব আছেন বা বিভিন্ন জায়গায়, তারা এটা নিয়ে যথেষ্ট চর্চা করছেন এবং ডিপলি কনসার্ন। তারা আমাদের এত সহজভাবে চিন্তা করলে হবে না। প্রথমেই যে কথাটা বলেছিলাম, বড় দেশ ছোট দেশ বলে কিছু নাই, স্বাধীন দেশ আর পরাধীন দেশ। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, নিজের রক্তের বিনিময়ে স্বাধীনতা নিয়ে আসছে। অন্য কেউ এসে স্বাধীনতা অর্জন করে দিয়ে যায় নাই, হয়তো সহযোগিতা করতে পারে ফর দ্য টাইম বিং। বিশ্বের এই রেকর্ড সব দেশে, অনেক দেশে আছে। তার মানে এই না যে নিজের আদর্শ বিকৃত করব। দেশকে নিয়ে কথা বলার শক্তি দেশের লোক ছাড়া বাইরের কারো নাই। অসংখ্য ধন্যবাদ। আমরা এরপরে দুর্নীতির শ্বেতপত্র আজকে উপস্থাপন করা হয়েছে, গতকালই উপস্থাপন করা হয়েছে, আমরা সেটি নিয়ে কথা বলতে চাই। নিশ্চয়ই বিরতি থেকে ফিরে এসে প্রিয় দর্শকদের সঙ্গে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। কর্নেল শরীফ, অবসরপ্রাপ্ত, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার কিছু কথা বাকি ছিল। আসলে এই যে অপপ্রচার চলছে, ষড়যন্ত্র চলছে, এইটির আসলে উদ্দেশ্য কি বা ভেতরের রহস্যটা কি, আপনি যদি খুলে বলতেন। ধন্যবাদ। অপপ্রচার বা প্রোপাগান্ডা সাধারণত যুদ্ধক্ষেত্রে এটা একটা টেকনিক। পরিস্থিতিকে ভিন্ন পথে প্রবাহিত করার জন্য সাধারণত অপপ্রচার করা হয়। বাট এটা যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আমরা বসবাস করছি, তখন মিথ্যার বালুচরে গড়া প্রাসাদ থন করে ভেঙে পড়ে। রিসেন্ট পাস্ট গত মাসের 4 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমি শ্রীলঙ্কাতে ছিলাম একটা সম্মেলনে। তো একটা ট্যাক্সি ড্রাইভার, নাম হচ্ছে রামেন স্রান, তো উনি আমাকে নিয়ে গেলেন অ্যাডাম্পিকে। তা নিতে পথে হঠাৎ করে দেখলাম যে উনি ওনার উবারের মাইলেজটা স্টপ করে দিলেন। তা আমি তখন একটু বিতর্কিত, মানে একটু ভীত হইলাম যে নতুন, বাট সে আবার পুরোপুরি ইংলিশ বোঝে না, তামিল বোঝে। তা আফটার সার্টেন টাইম সে আবার মাইলোমিটারটা অন করলো। অন করার পরে আমি যখন অ্যাডাম্পিক থেকে ব্যাক করে আসি, তাকে তখন বোঝাতে সক্ষম হলাম যে ভাই তুমি এটা অন করলে কেন, অফই বা করলে কেন, অনই করলে কেন। তো পাশে আরেকজন ভদ্রলোক শ্রীলঙ্কান ছিলেন, উনি ইংলিশে আমাকে সুন্দর করে বুঝিয়ে দিলেন এবং ড্রাইভার আমাকে বললেন
যে দেখুন আমি যে পথে যাওয়ার কথা ছিল আমি 11 কিলোমিটার ভুল পথে চলে গিয়েছিলাম। তো ভুল পথে যাওয়ার পর রিয়েলাইজ করছি যে এই পথে যাওয়া তো ঠিক হয়নি। তো আর এই 11 কিলোমিটারের বিল আমার এই প্যাসেঞ্জার কেন দেবে? এটা শোনার পরে আমি সত্যিই আমার নিজেকে খুব গৌরবান্বিত ফিল করলাম যে দ্যাটস ওয়াই শ্রীলঙ্কা প্রায় 100% শিক্ষিত জাতি। একটা ট্রাক ড্রাইভার ট্যাক্সি ড্রাইভার সে শিখিয়ে দিল যে সে একটা ভুল পথে এগিয়ে গিয়েছিল 11 কিলোমিটার, পরবর্তী 11 কিলোমিটার মিটার বন্ধ করে সে আমার টাকা ওখান থেকে নিল না, সে তার অপরাধের যে ভুলের জন্য গিয়েছিল। শিক্ষার অশিক্ষার মাঝখান হচ্ছে এইটা। তো যখন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে চলে এসছি তখন ইন্ডিয়ার কোনো টিভি সেন্টার থেকে বলা হচ্ছে খুলনা ডিস্ট্রিক্ট কোনো ডিস্ট্রিক্ট ইন্ডিয়ার সাথে মিশে যাচ্ছে, পার্বত্য চট্টগ্রামে যে কোনো মুহূর্তে ভারতীয় সেনাবাহিনী আসতে পারে। প্লিজ, কোনো প্রচার যন্ত্র হচ্ছে রাষ্ট্রের শ্রেষ্ঠ মাধ্যম। মানুষের যেমন মুখের বাক স্বাধীনতা আছে এবং সেটার কন্ট্রোলের দায়িত্ব হচ্ছে একজন মানুষের মানবিক দায়িত্ব। রাষ্ট্রের বাক স্বাধীনতা হচ্ছে মিডিয়া, আর মিডিয়া কন্ট্রোলের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রযন্ত্রের। তো যদি আজকে ইন্ডিয়ার প্রচার যন্ত্রের মাধ্যমে ভুল তথ্য প্রচার হয়, আমি আবারও বলছি এটা ওই দেশের প্রশাসনের দেউলিয়াত্ব প্রমাণ করছে যে উনরা আমাদের ভুল বুঝিয়ে প্রোপাগান্ডা করে বরং আমাদেরকে আরও প্রস্তুত করছে প্রতিবাদ সহ্য করার জন্য। বাট এমনি করে তো চলতে পারে না। এই প্রবলেমটার সমস্যার সমাধান করতে হবে এবং সমস্যার সমাধানটা কূটনৈতিকভাবেই করতে হবে, আলোচনার টেবিলেই করতে হবে। আমার প্রতিবেশী দেশকে বুঝতে হবে 5ই আগস্টের আগের সিচুয়েশন এবং বর্তমান সিচুয়েশন এক না। তারা যদি বর্তমান সিচুয়েশন রিয়েলাইজ করে একই টেবিলে বসে প্রবলেম সলভ করার জন্য বসে তাহলে খুব সহজেই সমস্যার সমাধান হবে। জি, ধন্যবাদ। জি, আমি জনাব মুস্তাফা কামাল, আপনি এই প্রসঙ্গে কিছু বলতে চান কিনা? নাহলে আমি অন্য প্রসঙ্গে যেতে চাই। জি, অন্য প্রসঙ্গে যেতে পারেন। আমি আজকে 28 লাখ কোটি টাকা পাচার হয়েছে স্বৈরাচার হাসিনা সরকারের আমলে শ্বেতপত্রে এসবই উঠেছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি গতকাল প্রধান উপদেষ্টার কাছে এসে শ্বেতপত্র তুলে দেন এবং আজকে সংবাদ সম্মেলনে তিনি বিস্তারিত বলেন প্রতি বছর 2 লাখ কোটি টাকা পাচার হয়েছে। মানে একটি বাংলাদেশের 2009 সাল থেকে আসলে যে বাজেটগুলো হয়েছে সে বাজেটের আসলে আকারও ঠিক ততটা ছিল কিনা, কি মনে হয় এটা আসলে দেশকে কোথায় নিয়ে গেছে আমাদের? যে দেশকে আজকের এই পর্যায়ে যে নিয়ে আসা, অর্থাৎ এই একটা উত্তাল সময় অথবা 5 আগস্টের যে পতন আওয়ামী লীগ সরকারের, এর মধ্যে অন্যতম ছিল রাষ্ট্রীয় লুটপাট। তো এই লুটপাটের কথা আগে গণমাধ্যমে ওইভাবে আসেনি অথবা বিচ্ছিন্নভাবে কিছু শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলেছে হরিলুট হয়েছে। হরিলুট, এবং ওই ক্ষেত্রে শ্বেতপত্র প্রণয়ন কমিটি একটা ধন্যবাদ পেতেই পারে যে অল্প সময়ের মধ্যে, নির্ধারিত সময়ের মধ্যে তারা কিন্তু রিপোর্টটা দিয়েছে। তো সেখানে যে টাকার অঙ্কগুলো আসছে এবং যে ব্যক্তিগুলোর কথা আসছে অবিশ্বাস্য কিন্তু কারো কারো কাছে এখনো। যে যিনি সবসময় বলতেন যে আমার চাওয়া পাওয়ার কিছু নেই, একমাত্র চাওয়া বাংলার মানুষের মুখে হাসি ফোটানো। তো আজকে তো হাসির অবস্থাও নাই এই তথ্য দেখে, এই অঙ্ক মাত্রা দেখে হাসতেও কষ্ট হচ্ছে। কিন্তু তাহলে আপনি বললেন কি, করলেন কি? তো আবার রিপোর্টে বিস্তারিত এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের সদস্যরা এই কাজে বেশি যুক্ত ছিলেন বা জড়িত ছিলেন। আবার লক্ষ্য করবার বিষয়, তাদের একজনও কিন্তু গ্রেপ্তার হননি। এটা খুব লক্ষ্য করবার বিষয়। ওই পরিবারের বা এই সিন্ডিকেটভুক্ত কেউ গ্রেপ্তার হননি। এমনকি ওই রিপোর্টের মধ্যে এসেছে যে প্রজেক্টগুলো হতো, আমরা কারা কারা পালিয়েছেন ওইটা আলোচনায় আনি, যে শিক্ষক পালিয়েছেন, বলি রাজনীতিবিদ পালিয়েছেন, ইমাম পালিয়েছেন, মুয়াজ্জিন পালিয়েছেন, বিভিন্ন প্রজেক্টের যারা হেড অর্থাৎ পিডি যাদেরকে বলি, প্রকল্প পরিচালক, তারাও ব্যাপক হারে পালিয়েছেন। ওই তথ্যটা কিন্তু গণমাধ্যমে ওইভাবে আসেনি। তো পালালেন কেন? ওখানে টাকার বিষয় আছে, অঙ্কের বিষয় আছে। এখনো যে প্রকল্পগুলো চলছে এগুলোর বেশ কয়েকটিতে তাদের শ্বেতপত্র প্রণয়ন কমিটির রিপোর্টেও মন্তব্য করা হয়েছে যে সাবেক সরকারের যেই দুর্বৃত্তায়ন, ওই দুর্বৃত্ত গোষ্ঠীর কেউ কেউ এখনও ওই প্রকল্পগুলোতে আছেন। তো এটা আমাদের গণমাধ্যমের জন্য বেশ বড় তথ্য। আর প্রধান উপদেষ্টাতে বলেছেন এটা একটি ঐতিহাসিক দলিল,
আবার এই কথাও বলা হয়েছে যেটা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার মতো। আদতেই তাই। দেশীয় বাইরের কোনো সহযোগিতা ছাড়া আমাদের এক্সপার্টরা খুব পরিশ্রম করে অল্প সময়ের মধ্যে যে তথ্যগুলো জোগাড় করেছেন, তথ্যের সাথে প্রমাণও আছে। এটা একটা অন্যতম ঘটনা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন ওয়াদার মধ্যে। তো এটাকে যদি ফলো আপ করা যায়, এর পরবর্তীতে নির্বাচন কমিশনের যে সংস্কার আছে ওইটাও কিন্তু এগোচ্ছে। তো শুধু শ্বেতপত্র কমিটির এই প্রতিবেদন দৃষ্টে যদি কাজ শুরু হয়, তারা কিন্তু পরিষ্কার করেছেন নিজেদের অবস্থা যে চোর ধরিয়ে দেয়া আমাদের কাজ নয়, চুরির তথ্য উপাত্ত দেয়া তাদের কাজ, পরিষ্কার করেছেন তাদের অবস্থা। তো এখন সরকার যদি এই পদক্ষেপ নিতে শুরু করে, তখনও নিশ্চিত থাকতে পারি আমরা আবারও ডিস্টার্ব শুরু হবে নতুন কিছু না কিছু একটা নিয়ে। হয়তোবা আমাদের ধারণা তো এখন নেই এগুলো, কিন্তু আমাদের মধ্যে একটা চেতনা এবার কাজ করছে কিন্তু বিভিন্ন মহলে, সাধারণ জনগণের মধ্যেও, যে যেই কোনো গুজব গুঞ্জন আসতে পারে সেটাতে কান না দেয়া। এবং আমাদের গণমাধ্যমের দিক থেকেও আপনি বোধ খেয়াল করে থাকবেন, আমরা বেশ সচেতন। কোনো তথ্য পাওয়া মাত্রই দেওয়ার প্রতিযোগিতায় আমরা কিন্তু এখন নামছি না, বা আমাদেরকে নামানো হচ্ছে না, যেটা 5 আগস্টের আগে ছিল। নানান গুজব কিন্তু আমাদের মধ্যে হাত দিয়ে হয়েছে বা করানো হয়েছে। এবার যে একটা ব্যতিক্রম দেখা যাচ্ছে, এটাকে আমি একটা ছোটোখাটো সংস্কার বলতে চাই, বৃহৎ পরিসরে না হলেও। আর পার্বত্য চট্টগ্রামের কথা যেটা শরীফ ভাই বলছিলেন, কর্নেল শরীফ, ওখানে পার্বত্য চট্টগ্রাম যে 3টা পার্বতী আমাদের, তা আমাদের 3 পার্বতী, আর তাদের কিন্তু 7টা বোন আছে, 7 সিস্টার যাদেরকে বলা হয়। খুব উল্লেখ করবার মতো বিষয়, আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর ইউনূস, তিনি শপথ নেওয়ার আগেই কিন্তু ভারতকে এই কথাটা এবার মনে করিয়ে দিয়েছেন। তার মানে হচ্ছে যে আগে থেকেই প্রস্তুতি, যে ভারত এ ধরনের ডিস্টার্ব করবে, নিউসেন্স ক্রিয়েট করবে, একটা হোমওয়ার্ক সম্ভবত ওনাদেরও ছিল। যে কারণে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বক্তব্যগুলো যাচ্ছে অত্যন্ত শালীনভাবে যাচ্ছে এবং কড়াভাবেও যাচ্ছে। আবার ভারতের দিক থেকে দেখেন যে ভাষাগুলো আসছে একদম নিম্নমানের ভাষা, সেটা আপনি মমতার বলেন আর বিজেপি নেতাদের বলেন। আবার তাদের কয়েকটি হাসপাতাল, সম্ভবত 2টা, যে তারা কোনো বাঙালিকে চিকিৎসা দেবে না। আপনি কত নিম্নমানের সিদ্ধান্ত এবং কত নিম্নমানের মানসিকতার প্রকাশ। এই থেকে আমাদের খুব একটা ক্ষতি হবে, শেষ পর্যন্ত আমাদের খুব ক্ষতি হবে না। আমরা তো স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে করতে 5 আগস্ট ঘটিয়ে ফেলেছি। তো আমাদের ওই শক্তিটা আছে, ওই স্পিরিটটা আছে। তো ওই স্পিরিটটা যদি থাকে, শেষ পর্যন্ত ভারত আরও করবে, এটাও যদি আমরা মন মগজে রাখি, শেষ পর্যন্ত ভারত খুব বড় কিছু করতে পারবে না। ওই নিশ্চয়তা আমাদের নিজেরাই আবিষ্কার করে নিতে হবে। আপনি এবার যদি রাজনৈতিক বিষয় দেখেন, একটু ছোট্ট করে বলি, বিএনপি নিয়ে সমালোচনা ছিল, বলা হচ্ছিল, বিএনপির ভিতর থেকেও বলানো হচ্ছিল যে বিএনপির ভবিষ্যৎ নেই, তারেক রহমানের ভবিষ্যৎ নেই। কেন? যে ভারত তারে পছন্দ করে না, এই জন্য ভবিষ্যৎ নেই। এটা ধাতস্থ করে ফেলা হয়েছিল, সেটা ভেঙে গেছে। কিন্তু বরং ভারত তাদেরকে পছন্দ করে না, তারা এই আইডেন্টিটিতেই কিন্তু সামনে এগিয়েছে এবং সাফল্যও পেয়েছে। একইভাবে প্রাসঙ্গিকভাবে পার্বত্য চট্টগ্রামের যে কথা আসছে, ওখানে আমরা যারা সিভিল প্রশাসন, তারা কিন্তু ওখানে যাচ্ছে শুধু চাকরি করতে বা না থাকার জন্য যাচ্ছে, থাকার জন্য যাচ্ছে না। আমাদের সেনাবাহিনীর যারা যাচ্ছে ওখানে, ওরা কিন্তু ডিউটি করার জন্য যাচ্ছে, প্রস্তুতি নিয়ে যাচ্ছে এবং সফলও হচ্ছে। এই ব্যবধানটা কিন্তু সিভিল প্রশাসন আর আর্মি প্রশাসন, এটা বোধহয় একটু সমন্বয়ের দরকার আছে, যেন সেটাকে অভিনয় নয়, একদম অভিযানের মতো করে সিভিল প্রশাসন যেটা করছে এটা দমানো উচিত। এটা বাংলাদেশের একটা অংশ, 61 জেলার সাথে ওই 3টার একটু তফাৎ আছে সত্য, ওইটাও তো অপার সম্ভাবনার একটা জায়গা। কিন্তু আমাদের ওখানে সিভিল প্রশাসন খুব একটা কাজ করছে না। আর যেই শান্তি বাহিনী বলেন, বড় সুন্দর নাম শান্তি বাহিনী, কিন্তু অশান্তি কাকে বলে এটা কিন্তু তারাই দেখায় দেয়, নামে শান্তি বাহিনী। আবার তাদের মধ্য থেকে যেটা বেরিয়েছে কয়েকটা, সর্বশেষ আসলো কুকিচিন, KNF, তারা কিন্তু কাছাকাছি খালাতো ভাইয়ের মতো, জাত ভাইয়ের মতো, জড়োয়া ভাইয়ের মতো। তারা তাদের প্রত্যেককে চিনে, একটা থেকে আরেকটা পয়দা হয়, তাদের অস্ত্রও কিন্তু হাত বদল হয়, তারাই। সিভিল প্রশাসনও যদি ওখানে সোচ্চার হয় সেনাবাহিনীর মতো, এখন সেনাবাহিনীর কিন্তু একই কাজ করা লাগছে, ওই ক্ষেত্রে আমরা ওখানেও বোধহয় ভারত খুব একটা সুবিধা করতে পারবে না। বরং আমাদের প্রধান উপদেষ্টা তাদের যেই 7 সিস্টারের ইঙ্গিত দিয়ে রেখেছেন শপথ নেওয়ার আগেই, ভারত হয়তো ভাবতে বাধ্য হবে একটা পর্যায়ে। অসংখ্য ধন্যবাদ কর্নেল শরীফ। অবসরপ্রাপ্ত আপনার কাছে আপনাকে শেষ করতে চাই যে 28 লাখ কোটি টাকা পাচারে আমরা শ্বেতপত্রে উঠে এসেছে, বছরে 2 লক্ষ কোটি টাকা পাচার। আসলে এই টাকা দিয়ে বলা হচ্ছে যে 14টি মেট্রো রেল করা সম্ভব, 30টি পদ্মা সেতু, অনেক কিছু করা সম্ভব হতো। আসলে যে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়েছে সেটা আর কি পোষানো সম্ভব?
ফেরত আনা সম্ভব? ভেরি ইম্পর্টেন্ট টপিক। একটু 2 মিনিটে যদি শেষ করেন। গতকাল আমাদের যে শ্বেতপত্রটা প্রকাশ করছে, এটা আমাদের সবার চোখের সামনে দিব্য পরিস্থিতি সম্মুখে উপস্থাপন করেছে। পলিটিক্স ইজ এ গেম প্লেড বাই ভেরি কনফিডেন্ট অ্যান্ড কম্পিটেন্ট পিপল, অ্যান্ড পলিটিক্স ইজ এ গেম প্লেড বাই ভেরি ডার্টি পিপল। যে ডার্টি পিপল তারা দেশপ্রেমিক নয়, যারা দেশপ্রেমিক নয় তারা দেশের অর্থ এভাবে লুপাট করে, আর যারা দেশপ্রেমিক তারা এটা নিয়ে আলোচনা করে, সমালোচনা করে এবং প্রতিহতের পথ দেখায়। তা আমার একটু কোয়ারি বা রিকোয়েস্ট যে আজকে এত বড় দুর্ঘটনা, এত বড় অর্থ পাচার, আমাদের মিডিয়া কিন্তু আগে যতগুলো ছিল এখনও আছে। আমাদের যারা বুদ্ধিজীবীরা যারা তথ্যপত্র করলেন তার আগেও ছিলেন, তারপর বিভিন্ন যে আইন প্রণয়নকারী সংস্থা তার আগেও ছিলেন, এখনও আছেন, ভবিষ্যতেও থাকবেন। তা আমরা যদি এটা থেকে শিক্ষা না নিই তাহলে তো ভবিষ্যতে আর আমাদের সাইকেলিক অর্ডারে যাবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে গণতন্ত্রের পরীক্ষা হচ্ছে নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে কি হয়, আস্থা ফিরে আসে। তো এই নির্বাচনটা বিতর্কিত না করে যদি খুব তাড়াতাড়ি নির্বাচনের একটা রোড ম্যাপ বা পলিসি বা প্ল্যান জাতির সামনে উপস্থাপন করা হয়, সকলে নিজেকে ওইভাবে প্রস্তুত করে সামনের দিকে আগাবে, তাহলে কি হবে, প্রথমে আস্থা ফিরে পাবো। তো এই আস্থা ফেরার জন্য কি হবে, অস্থিতিশীলতার সাথে আমরা বাইরে চলে আসবো। দেশপ্রেমিক সেনাবাহিনী তারা আগের থেকে এখন পূর্ণ আস্থায় ফিরে এসছে, তাদেরকে কাজ করার জন্য সার্বিক সহযোগিতা করুন, সার্বিক সহযোগিতা করুন। আমরা, আমার বন্ধু যেটা বললেন, আপনি যেটা বললেন হাসপাতালের ব্যাপারটা, এটা আমরা অরিড হচ্ছি না, এটা আমরা আনন্দিত। কোনো একদিন গরু বন্ধ করে দিয়েছিল, এখন বাঙালি নিজেরাই গরু কৃষিখাত সাবলীল হয়েছে। পেঁয়াজ কোনো একটা সময় বন্ধ হয়েছিল, আমরা পেঁয়াজের স্বাবলম্বী হয়েছি। হাসপাতাল যদি তাদের আমাদের ভেবে এই ধরনের মানে নিম্নমানের পরিচয় দিয়ে কথা বলে, আমরা এই চিকিৎসা সেক্টরটাকে এত প্রতিষ্ঠিত করব যে তারা আমাদের এখানে আসতে অনুপ্রাণিত হবে। ধন্যবাদ জনাব মোস্তফা কামাল, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করতে হবে, আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।